একটি পক্ষ ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি বলেছেন ডক্টর ইউনূস। ঐকমত্য কমিশনের সাথে বিএনপি সহ ২৬টি দলের বৈঠক। ভারত থেকে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দুদেশের সম্পর্কে অন্তরায়, মন্তব্য বিশ্লেষকদের। ঢাকাকে আরও কৌশলী হওয়ার পরামর্শ। টঙ্গীর তুরাগ তীরে দেশ বিদেশের লাখো মুসল্লির ইবাদত বন্দেগী। আখিরি মোনাজাতে কাল শেষ হবে এবারের ইজতেমা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র জনতার আত্মত্যাগ সার্থক করতে সুশৃঙ্খল দেশ গড়তে চান। তা শুরু হলো ঐকমত্য কমিশনের সাথে সংলাপের মাধ্যমে। একটি পক্ষ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গিয়েও ব্যর্থ হয়েছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, যে আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে স্বৈরাচারী সরকার সুযোগ পেয়েছিল তা থেকে বেরিয়ে অন্য রূপে চলার চেষ্টা চলছে। এতে মিলছে দেশি বিদেশি সমর্থন। আহমেদ সরওয়ারের রিপোর্ট। জাতীয় নির্বাচন আগে কতটুকু সংস্কার চায় রাজনৈতিক দলগুলো তা নিয়ে আলোচনা করতে শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে বিকাল ৩টায় রাজনৈতিক দলগুলোর সাথে শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাফর, এলডিপি, নাগরিক ঐক্য এবং কয়েকটি ইসলামী দল সহ ২৬টি রাজনৈতিক দলের ১০০ জনের মতো এই বৈঠকে অংশ নেন। বৈঠকে প্রারম্ভিক বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গণ অভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগ সার্থক করতে ও তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে চেষ্টা করছেন। তাদের আত্মত্যাগের প্রতি কেউ যেন অসম্মান না জানায়। অন্তর্বর্তীকালীন সরকারের ৬ মাস পার হয়ে গেল, প্রথম অধ্যায় শেষ। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। যে আইনি কাঠামোর মাধ্যমে, যে প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে স্বৈরাচারী সরকার সুযোগ পেয়েছিল, সেই কাঠামোর থেকে যেন আমরা পূর্ণরূপে বেরিয়ে চলে আসতে পারি। আমাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক করা, দূরত্ব সৃষ্টি করার হয়তো প্রবণতা আছে, কিন্তু এই একটি জায়গায় আমরা এখন এক আছি এবং আগামীতে আমরা এক থাকবো, সে বিশ্বাস আমার আছে। এইটা যদি ঠিক থাকে, যেভাবে আমরা প্রথম অধ্যায় আমরা শেষ করলাম, দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা ঠিক রাখতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আর আমাদের কোনো চিন্তা নেই, আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ বানাতে পারবো। প্রধান উপদেষ্টা বলেন, এদেশের আইনগুলোকে তামাশায় পরিণত করা হয়েছিল। আইন বলে কিছু ছিল না, নিয়ম বলে কিছু ছিল না। আমরা যেন সেসব আইন কানুন পাল্টে ফেলে নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত হয়। সেই নতুন বাংলাদেশ করার জন্য কি আইন কানুন লাগবে, কিভাবে আমরা অগ্রসর হবো, সেই প্রশ্ন মাথায় রেখে আমরা কিছু সংস্কার কমিশন করেছিলাম, অর্থাৎ সংস্কার করতে হবে। কাজে ওনারা যে সমস্ত জিনিস প্রস্তাব করবেন এবং করেছেন, সেগুলো ওনাদের অভিজ্ঞতা এবং ওনাদের পাণ্ডিত্য এবং ওনাদের আলাপ আলোচনার মাধ্যমে তারা যা গ্রহণ করতে পেরেছেন, সেটা ওনারা তুলে ধরেছেন। এখন আপনাদের অভিজ্ঞতা এবং আপনারা যেহেতু জনগণের নেতা, রাজনৈতিক দলের নেতা, আপনাদেরকে প্রতিনিয়ত এই আইনগুলো, নিয়মগুলো, প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মোকাবেলা করতে হবে। সেজন্য ওনাদের এগুলো আপনাদের সামনে দেওয়া হবে আজকে। যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন, আপনাদেরকে বলতে হবে সমাজের কাঠামো কোন কি করতে হবে, কিভাবে করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, নতুন বাংলাদেশের যাত্রায় আন্তর্জাতিক সমর্থনও রয়েছে। যারা পরিবর্তনের বিরোধিতা করেছিল তাদেরকেও শক্তভাবে মোকাবেলা করা গেছে। কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে, অস্বীকার করেছে, তাদেরকে ত্যাগ করেছে, তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক। প্রতিটি দিন তাদের জন্য মূল্যবান দিন। দেরি হলে তাদের জন্য অসুবিধা। সেজন্য আমাদেরকে শক্ত থাকতে হবে, মজবুত থাকতে হবে, এবং আমরা যেগুলো আলাপ করছি সেগুলো মতভেদ থাকবে, কিন্তু আমরা এর অর্থ নয় যে আমরা একত্র নই। সারা পৃথিবী জুড়ে আমাদের প্রতি একটা বড় রকমের সমর্থন গড়ে উঠেছে, যে কারণে অপর পক্ষ সুবিধা করতে পারছে, পদে পদে ব্যাহত হচ্ছে। যেখানে যাই বহু গল্প রচনা করছে, সে গল্প টিকাইতে পারতেছে, শেষ মেশ ট্রাম্পের হাতেই আবার সে গল্প চালাতে পারলো না। এই দুই সমর্থনের ভেতর দিয়ে আমরা যদি এই নতুন বাংলাদেশ গড়তে না পারে, এটা আমাদের কপালের দোষ বোঝা ছাড়া কি বলবো। জাতিসংঘের সমর্থন,
আপনারা চিন্তা করেছেন যে রিপোর্টটা সালে প্রকাশিত করবে হিউম্যান রাইটস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, তাদের একটি রচনা, তাদের একটি প্রতিবেদন সারা পৃথিবী প্রতিনিধি। এখন কারো বয়ান আর কেউ শুনবে না, ওইটাই ফাইনাল। আর কত সমর্থন চাই আমরা? একদম অক্ষরে অক্ষরে বলে দিয়েছে কোথায় কাকে মারছে, কিভাবে মারছে। বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার চলছিল এক প্রতিবেদনে সমস্ত সমাপ্ত। বলতে পারবে কিন্তু কোনো আওয়াজ বেরোবে না। ডক্টর ইউনূস বলেন, সংস্কার রাজনৈতিক দলগুলোকেই করতে হবে, কমিশন এবং সরকার শুধু সাচিবিক সহযোগিতা দেবে। আমরা শুধু সাচিবিক কাজগুলো আপনাদের করে দিলাম। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি রোকনুজ্জামান, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রোকন, মতবিনিময়ে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নেতারা কি বলছেন? মিথিলা, এখন যে মতবিনিময় সভাটি অর্থাৎ যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর যে মতবিনিময় সভাটি একটু আগে আসলে শেষ হয়েছে। আমরা এর মধ্যে দেখেছি যে বেশ কয়েকটি রাজনৈতিক দল, যেমন বাংলাদেশ জাসদ, এবি পার্টি, আন্দালিব রহমান পার্থ জাতীয় পার্টি জেপি এবং ববি হাজ্জাজের দল, এরকম কয়েকটি ছোট ছোট দল এর মধ্যে আলোচনা শেষ করে আলোচনা থেকে বের হয়েছেন এবং তারা আসলে এই আমাদের কাছে যে প্রতিক্রিয়া জানালেন যে এই আজকের যেই জাতীয় ঐক্যমত্য কমিশনের অর্থাৎ প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা, সেই আলোচনায় আজকে মূলত এই আলোচনাটির সূচনা হলো এবং এই আলোচনাটার মধ্য দিয়ে আসলে যেই সংস্কার কমিশনগুলো যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবগুলো, সেই সংস্কারগুলো কতটুকু বাস্তবায়ন হবে, কোন প্রস্তাবগুলো আসলে পরবর্তীতে রাজনৈতিক দল আসলে বাস্তবায়ন করবে এবং সর্বশেষ আসলে জাতীয় নির্বাচন আগে হবে নাকি স্থানীয় সরকার নির্বাচন তার আগেই হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়েই যে রাজনৈতিক ঐক্যমত্য হবে, সেই ঐক্যমত্যর যে আলোচনাটি রাজনৈতিক দলের সাথে সরকারের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের, সেই আলোচনাটি শুরু হলো এবং এই আলোচনাটি আগামী 6 মাস। আপনি জানেন যে এই জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদকাল 6 মাস এবং তবে বেশিরভাগ রাজনৈতিক দলই কিন্তু আসলে আশা প্রকাশ করছে যে 2 মাসের মধ্যে একরকম একটা ঐক্যমত্যে তারা পৌঁছাবে। এখন আমরা অপেক্ষা করছি আসলে বিএনপি সবচেয়ে বড় দল, আপনি জানেন যে বিএনপির মহাসচিব বের হবেন এবং বের হয়ে আমাদের প্রতিক্রিয়া জানাবেন। কিভাবে জামাতের প্রতিক্রিয়া পরে আমরা জানতে পারবো যে আজকের সূচনা পর্বে আসলে কি হলো। মিথিলা, এই ছিল সর্বশেষ জাতীয় ঐক্যমত্য কমিশনের আজকের বৈঠকটি। রোকন, আপনাকে ধন্যবাদ। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র শক্তিশালী হয়, তাই প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দিকে তাকিয়ে আছে দেশের মানুষ, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর আগারগাঁও বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, গত 16 বছরে দেশে কোনো নির্বাচন হয়নি। একজন ব্যক্তি কিভাবে পুরো নির্বাচন পদ্ধতি ধ্বংস করে দেন, ভবিষ্যতে রাষ্ট্রবিজ্ঞানে তা অন্তর্ভুক্ত হতে পারে। তিনি বলেন, শেখ হাসিনার আমলে দিনের ভোট রাতে হয়েছে, ভোটারদের মাইকিং করে কেন্দ্রে যেতে বারণ করা হয়েছে। শুধু জাতীয় নির্বাচন নয়, স্থানীয় সরকারও নষ্ট করেছে আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, নির্বাচন প্রলম্বিত হলে সরকার প্রশ্নবিদ্ধ হবে। পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে বিদেশ নীতির বিষয়ে আরও কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারতে থেকে হাসিনার উস্কানিমূলক বক্তব্য দুই দেশের সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে। হাসিনা পরবর্তী বাংলাদেশের জন্য ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ এবং কৌশলগত প্রয়োজনীয়তা নিয়ে শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজ BIPS আয়োজিত এক সেমিনারে এসব মন্তব্য করেন বক্তারা। এতে অংশ নিয়ে আলোচকরা বলেন, বৈশ্বিক এবং আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রয়োজন জাতীয় সংহতি, গণতন্ত্র, মুক্ত এবং ইনক্লুসিভ অর্থনীতি। ভারত, চীন এবং আমেরিকার সাথে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান আলোচকদের। হাসিনা ইস্যুতে দিল্লিকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয় সেমিনার থেকে। টঙ্গীর তুরাগ তীরে চলছে 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রম। দেশ বিদেশের লাখ লাখ মুসল্লির উদ্দেশ্যে ইমান, আমল, আখলাক ও দিনের পথে মেহনতের উপর বয়ান চলছে। দুদিন ধরে সার্বক্ষণিক ইবাদত বন্দেগীতে মগ্ন মুসল্লিরা। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবছরের ইজতেমা। নিরাপত্তা বাড়িয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গাজীপুর থেকে মীর মোহাম্মদ ফারুকের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। কানায় কানায় পূর্ণ টঙ্গীর ইজতেমা ময়দান।
রবিবার আখেরি মোনাজাতে শরীক হবেন মুসল্লিরা। মোনাজাত পরিচালনা করবেন নিজামুদ্দিন মার্কাজের শীর্ষ মুরব্বী সাদ কান্দলবির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। ইজতেমার প্রথম দিন পবিত্র শবে বরাত হওয়ায় ময়দানের মুসল্লিরা সারা রাত ইবাদত বন্দেগীতে কাটিয়েছেন। শনিবার বাদ ফজর দ্বিতীয় দিনের বয়ান শুরু করেন ভারতের হযরত মাওলানা ইলিয়াস বিন সাদ। বাংলায় তর্জমা করেন মাওলানা ওসামা ইসলাম। 85টি খিত্তায় অবস্থান নিয়ে তাবলিগ বিষয়ে মুরব্বীদের দিক নির্দেশনা শুনছেন দেশ বিদেশের লাখো মুসল্লি। আল্লাহ পাকের তৌহিদের কালেমা বুলন্দ করার জন্য সারা দুনিয়ার মানুষ হেদায়েত পেয়ে যাবে, এই জন্য আমাদের একত্রিত হওয়া। আমাদের দেশ এবং সারা বিশ্বে শান্তি ছড়িয়ে পড়ুক এবং হচ্ছে কোনো ধরনের হিংসা এবং বৈষম্য ছাড়া যাতে আমরা সুন্দরভাবে সব ইজতেমা করতে পারি। এত বাধা বিঘ্নর পরেও আল্লাহ তাআলা আমাদের ইজতেমাকে কবুল করছেন। আমরা চাইতেছি পুরো দুনিয়ার মধ্যে অন্ধকারকে আলোকিত করতে, আর যারা নাকি আলোকিত অন্ধকার তাদের আল্লাহ হেদায়েত করে। मैं नेपाल से आया हूँ, मैं यहाँ हाजी दानिश में स्टडी कर रहा हूँ। ये फर्स्ट टाइम विश्व इज्तिमा अटेंड कर रहा हूँ। बहुत खुशी लग रही है और बहुत अच्छा वार्म हॉस्पिटलिटी है बांग्लादेश के साथियों का। বিভাজন ও ভেদাভেদ ভুলে সকল মুসলিম ঐক্যের বন্ধন সুদৃঢ় করতে চান ইজতেমার মুরব্বীরা। কিভাবে আমরা ভ্রাতৃত্ব বন্ধনের সাথে সবাইকে একসাথে নিয়ে আখলাকের সাথে ভালো ব্যবহারের সাথে এবং একতার সাথে আগে বাড়তে পারি, এইটাই মূল মেসেজ। যাতে করে কোনো রকম মুসলমানের সাথে কোনো রকম ঝগড়া ফাসাদের মধ্যে লিপ্ত না হয়। আখেরি মোনাজাতের পর মুসল্লিদের যাতায়াতের সুবিধায় 8টি বিশেষ ট্রেন ও বাড়তি বাসের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া টঙ্গী স্টেশনে সকল ট্রেনের যাত্রা বিরতি রাখা হয়েছে। নিরাপত্তা ও নজরদারি বাড়িয়েছে পুলিশ। সবকিছু ঠিক থাকলে 12টায় আখেরি মোনাজাত হবে ইনশাআল্লাহ। রাস্তা সচল থাকবে, রাস্তার মধ্যে উঠলেন মানে রাস্তায় হাঁটবেন অথবা রাস্তায় গাড়ি চলবে। রাস্তায় কেউ দাঁড়ানোর জন্য না, রাস্তায় কেউ বসার জন্য না। এই জিনিসটি যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমার মনে হয় যান চলাচলের কোনো অসুবিধা হবে না। আখেরি মোনাজাত শেষে তাবলিগের দাওয়াতি কাজে বের হবেন দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আশুলিয়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ 11 জনের মধ্যে শিশু সহ 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। তাদের সবাইকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন স্বজনরা। দগ্ধ 11 জনের মধ্যে 2 জনের শরীরের 90% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। এক শিশুকে 27 ভাগ পোড়া নিয়ে স্থানান্তর করা হয়েছে আইসিইউতে। 2 জনের পুড়েছে 20 ভাগেরও বেশি, বাকিরা মোটামুটি কম আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। শুক্রবার রাতে আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। বিজ্ঞানসম্মতভাবে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে দুদিনব্যাপী উত্তরের 5 জেলায় গণসমাবেশ করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন। দুপুরে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক, বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। 17 ও 18 ফেব্রুয়ারি রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধার 11টি পয়েন্টে তিস্তার 115 কিলোমিটার এলাকা জুড়ে একযোগে এই কর্মসূচি পালন করা হবে। উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। রাজশাহীতে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এই খেলার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুস্থতা, শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শহীদ পরিবারের মাঝে অর্থ সহায়তা দেয়া হয়েছে। জেলা বিএনপির উপদেষ্টা ইঞ্জিনিয়ার কামাল হোসেনের আয়োজনে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই দোয়া মাহফিল হয়। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন হয়েছে। পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সংবাদ সম্মেলনে তিস্তা নদী রক্ষা আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তফা, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসেন কায়কোবাদ, তিস্তা নদী রক্ষা কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু সহ অনেকে উপস্থিত ছিলেন।
নরসিংদীর মনোহরদীর চন্দনপুরের আদমবাড়ি গ্রামের হতদরিদ্র পরিবারের সন্তান স্বাধীনের চিকিৎসায় 1 লাখ টাকা সহায়তা দিয়েছে কুয়েতের একটি সামাজিক সংগঠন সর্দার বকুল সাপোর্টার্স ফোরাম। বিএনপির সাবেক এমপি সরকার সাখাওয়াত হোসেন বকুলের নির্দেশে এই সহায়তা দেওয়া হয়। বাগেরহাটের মোংলা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নাসির হাওলাদারের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। দিগরাজ এলাকায় এই কর্মসূচি পালন করেন ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা। আয়নাঘর সহ সকল গুমসেল জাতির সামনে উন্মোচন করা সহ 6 দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে ভয়েস ইনফোর্স ডিসঅ্যাপিয়ার্ড পারসন ভোয়েড। নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে কর্মসূচি হয়। ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামের সম্মেলন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, আন্দোলন করে জালেমকে তাড়াতে পেরেছি, কিন্তু জুলুমকে তাড়াতে পারিনি। এই জুলুমকে তাড়াতে হলে দেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। বন্দর নগরী চট্টগ্রামে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের নবনির্মিত 20তলা ভবনে বিশ্বমানের স্পেশালাইজড হাসপাতাল ও ডায়াগনস্টিক ল্যাবের উদ্বোধন হয়েছে। নগরীর একটি কনভেনশন হলে এতে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মানিকগঞ্জের দিঘি ইউনিয়ন ইমাম ও উলামা পরিষদের উদ্যোগে ইসলামিক কুইজ ও সাধারণ গান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হয়েছে। ইসলামিয়া কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস শেখ মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইসলামী চিন্তাবিদ শাহেখ অধ্যাপক ABM সিরাজুল মামুন। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অ্যালায়েন্স স্কলার অর্গানাইজেশনের উদ্যোগে কুইজ প্রতিযোগিতামূলক পরীক্ষার পুরস্কার বিতরণ হয়েছে। ফুলবাড়িয়ার শাহাবুদ্দিন ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সামিট পাওয়ার লিমিটেডের MD অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখন্দ। আওয়ামী লীগের পদধারীদের বিরুদ্ধে সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগে বগুড়ায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শরীফুল ইসলাম। স্থানীয় প্রেস ক্লাবে প্রতারণার শিকার শরীফুল অভিযোগ করেন, ওই ব্যক্তিদের কাছে টাকা ফেরত চাইলে নানা রকম ভয়ভীতি ও হুমকি দেয়া হচ্ছে তাকে। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। একটি পক্ষ ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি বলেছেন ডক্টর ইউনূস। ঐকমত্য কমিশনের সাথে বিএনপি সহ 26টি দলের বৈঠক। ভারত থেকে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দুদেশের সম্পর্কে অন্তরায়, মন্তব্য বিশ্লেষকদের। ঢাকাকে আরও কৌশলী হওয়ার পরামর্শ। টঙ্গীর টুরাক তীরে দেশ বিদেশের লাখো মুসল্লির ইবাদত বন্দেগী। আখিরি মোনাজাতে কাল শেষ হবে এবারের ইজতেমা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।